বন্ধুরা, ঠিক এই মুহূর্তে পৃথিবী থেকে প্রায় ৩ লক্ষ কিলোমিটার দূরে মহাকাশের এক জনশূন্য অন্ধকারে ভেসে বেড়াচ্ছেন ৪ জন মানুষ। ১৯৭২ সালের পর এই প্রথম মানুষ পৃথিবীর মায়া কাটিয়ে চাঁদের এতটা কাছাকাছি। কিন্তু সবকিছু কি ঠিকঠাক চলছে? চাঁদের পথে রওনা দেওয়ার ঠিক ২০ মিনিট আগে ওরিয়ন ক্যাপসুলের ভেতরে বেজে ওঠে এক জরুরি সতর্কবার্তা, ক্যাবিন লিক সাসপেক্টেড, অর্থাৎ মহাকাশযান থেকে বাতাস বেরিয়ে যাচ্ছে। আপনি কল্পনা করতে পারেন, সেকেন্ডে ১১ কিলোমিটার বেগে ছুটে চলা একটি টিনের কৌটার ভেতর তখন ৪ জন নভোচারীর মনের অবস্থা কি ছিল? মিশন কি ওখানেই বাতিল হয়ে যাচ্ছিল? আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব সেই ওরিয়ন ক্যাপসুলের ভেতরে, যেখানে ৫২ বছরের ইতিহাস ভেঙে মানুষ আবার অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। কেনেডি স্পেস সেন্টারের সেই শক্তিশালী লঞ্চ থেকে শুরু করে মাঝ আকাশে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আর মহাকাশের জিরো গ্র্যাভিটিতে হার্ট অ্যাটাক হলে কিভাবে চিকিৎসা করবেন নভোচারীরা, তার রোমাঞ্চকর সব তথ্য নিয়ে আমি হাজির হয়েছি। আপনারা কি জানেন মহাকাশের এই হাড় কাঁপানো ঠান্ডায় নভোচারীরা কিভাবে ঘুমাচ্ছেন? কেউ বাদুরের মতো ঝুলে, কেউ আবার সিটের তলায় নিজেকে গুজে দিয়ে। শুধু তাই নয়, ওরিয়নের টয়লেট নষ্ট হওয়া থেকে শুরু করে মহাকাশের পানির ব্যাগ দিয়ে রেডিয়েশন ঠেকানোর সেই অদ্ভুত জিনিয়াস ইঞ্জিনিয়ারিং সলিউশন সবই থাকছে আজকের এই বিশেষ পর্বে। চাঁদ এখন আমাদের হাতের নাগালে, আর পৃথিবীটা স্রেফ একটা ছোট্ট নীল মার্বেলের মতো। ইতিহাসের এই অবিশ্বাস্য যাত্রার প্রতিটি সেকেন্ড, প্রতিটি টেকনিক্যাল ডিটেলস এবং নভোচারীদের সেই প্রথম লাইভ কথোপকথন আজ আমি আপনাদের শোনাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো কেন এই ৪ জন মানুষই হতে যাচ্ছেন ইতিহাসের সবচেয়ে দূরবর্তী মানুষ। তো দেরি না করে চলুন শুরু করা যাক। দীর্ঘ ৫ দশকেরও বেশি সময় পর মানুষ আবারও পৃথিবীর নিম্ন কক্ষপথের মায়া কাটিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। নাসার ঐতিহাসিক আর্টেমিস ২ মিশন এখন আনুষ্ঠানিকভাবে সফল। অ্যাপোলো যুগের পর এটি প্রথম কোনো মানববাহী মহাকাশযান যা আমাদের নিয়ে যাচ্ছে গভীর মহাকাশে। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স 39B থেকে নাসার তৈরি এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী রকেট স্পেস লঞ্চ সিস্টেম গগনবিদারী শব্দে গর্জে ওঠে। Our goal is to pursue the secrets of the universe, to change the world in air and space. এই রকেটটি বহন করছে ওরিয়ন মহাকাশযান এবং ৪ সাহসী নভোচারীকে। তবে যাত্রার শুরুটা কিন্তু হঠাৎ করে হয়নি। এর পেছনে ছিল কয়েকদিনের ক্লান্তিহীন প্রস্তুতি। উৎক্ষেপণের প্রায় ৪৯ ঘন্টা আগে যখন কাউন্টডাউন শুরু হয়, তখন থেকে নাসার ইঞ্জিনিয়াররা তাদের পজিশন নিয়ে রকেট ও মহাকাশযানকে প্রস্তুত করতে শুরু করেন। ওরিয়নকে পাওয়ার সাপ্লাই দেয়া, অনবোর্ড সিস্টেম অনলাইন করা এবং প্রতিটি সাবসিস্টেম খুঁটিয়ে দেখা সবই চলছিল ঘড়ির কাঁটা ধরে। উৎক্ষেপণের কয়েক ঘন্টা আগে শুরু হয় জ্বালানি ভরার সেই জটিল প্রক্রিয়া। রকেটের বিশাল ট্যাঙ্কে অতি শীতল তরল হাইড্রোজেন এবং অক্সিজেন ভরা হচ্ছিল, আর কন্ট্রোল রুমে বসে একদল বিশেষজ্ঞ রিয়াল টাইমে চাপ ও তাপমাত্রা পর্যবেক্ষণ করছিলেন। একই সময়ে আর্টেমিস ২ এর ক্রুর মেম্বাররা, কমান্ডার রিড ওয়াইজম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কচ ও জেরেমি হ্যানসেন নিজেদের স্পেশাল স্যুট পরে লঞ্চ প্যাডের দিকে রওনা হন। মোবাইল লঞ্চ টাওয়ার দিয়ে ওরিয়ন ক্যাপসুলের ভেতরে তারা প্রবেশ করেন এবং নিজ নিজ আসনে সুরক্ষিতভাবে বসেন এবং লাইফ সাপোর্ট সিস্টেমের সাথে যুক্ত হন। সব পরীক্ষা শেষ হওয়ার পর তারা যখন যাত্রার জন্য প্রস্তুত, T-7 সেকেন্ডে স্টেজের ৪টি RS-25 ইঞ্জিন জ্বলে উঠল। আর ঠিক কাউন্টডাউন যখন 0, তখন সলিড রকেট বুস্টারগুলো সক্রিয় হলো। ঠিক তখনই আর্টেমিস ২ লঞ্চ প্যাড ছেড়ে আকাশের দিকে ডানা মেলল। উপরে ওঠার সময় রকেটটি ম্যাক্স কিউ বা সর্বোচ্চ বায়ুমণ্ডলীয় চাপের বিন্দুটি সফলভাবে পার করে। উড্ডয়নের ঠিক ২ মিনিট পর প্রায় ৪৮ কিলোমিটার উচ্চতায় সলিড রকেট বুস্টারগুলো আলাদা হয়ে যায়। এর কিছুক্ষণ পর লঞ্চ অ্যাবর্ট সিস্টেমটি বিচ্ছিন্ন করা হয়, কারণ এর আর তখন প্রয়োজন ছিল না। প্রায় ৮ মিনিট ধরে কোর স্টেজের ইঞ্জিন চলার পর ওরিয়নকে কক্ষপথের কাছাকাছি পৌঁছে দিয়ে এটিও বন্ধ হয়ে আলাদা হয়ে যায়। তখন ওরিয়ন তার উপরের পর্যায়ের সাথে যুক্ত হয়ে পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থান করছিল। পরবর্তী কয়েক ঘন্টায় ওরিয়ন তার কক্ষপথকে আরও উঁচুতে তুলে নেয়। উৎক্ষেপণের প্রায় ৩.৫ ঘন্টা পর ওরিয়ন তার উপরের পর্যায় থেকে আলাদা হয়ে যায়। তবে সেই পর্যায়টিকে ফেলে না দিয়ে সেটিকে একটি লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহার করে নভোচারীরা বিশেষ কিছু মহড়া চালান।
ওরিয়ন কিভাবে অন্য যানের কাছে যাবে বা ঘুরবে, ভবিষ্যতে স্টারশিপ বা ব্লু মুন ল্যান্ডের সাথে ডকিং করার জন্য এই প্র্যাকটিসটি অত্যন্ত জরুরি ছিল। এরপর উপরের পর্যায়টি 4টি ছোট কিউবস্যাট স্যাটেলাইট মহাকাশে মুক্ত করে দিয়ে নিজের মিশন শেষ করে। এই ছোট্ট স্যাটেলাইটগুলো মহাকাশের তেজস্ক্রিয়তা ও উন্নত যোগাযোগ ব্যবস্থা নিয়ে গবেষণা করবে। উৎক্ষেপণ নিখুঁত হলেও উড্ডয়নের 51 মিনিটের মাথায় একটি ছোট্ট সমস্যা দেখা দিয়েছিল। গ্রাউন্ড স্টেশনের সাথে ওরিয়নের সিগন্যাল হস্তান্তরের সময় সাময়িকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নভোচারীরা কন্ট্রোল রুমের কথা শুনতে পারলেও তাদের কথা পৃথিবীতে আসছিল না। নাসার কর্মকর্তারা জানান এটি মূলত একটি ক্রসওভার ভালভ এবং ল্যাচিং কারেন্ট লিমিটারের ছোটোখাটো ত্রুটি ছিল। মহাকাশযানের প্রচণ্ড ঝাঁকুনির কারণে অনেক সময় এমন ট্রানজিয়েন্ট ফল্ট দেখা দেয়, যা অনবোর্ড সিস্টেম নিজেই ঠিক করে নিতে পারে। আর্টেমিস 1 মিশনের সময়ও এমন 20-25 বার ঘটেছিল। এটি এই পরীক্ষামূলক ফ্লাইটেরই একটি অংশ। প্রথম 24 ঘন্টা ওরিয়ন পৃথিবীর উচ্চ কক্ষপথে অবস্থান করবে। এই সময়ে নভোচারীরা তাদের প্রেসার স্যুট খুলে ফেলবেন এবং ক্যাপসুলের লাইফ সাপোর্ট, নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করবেন। তারা নিশ্চিত করবেন যে ওরিয়ন পৃথিবীর মায়া কাটানোর জন্য পুরোপুরি তৈরি। যাত্রার দ্বিতীয় দিনে ওরিয়ন তার ইউরোপীয় সার্ভিস মডিউলের ইঞ্জিন চালিয়ে ট্রান্সলুনার ইনজেকশন সম্পন্ন করবে। এটি ওরিয়নকে পৃথিবীর কক্ষপথ থেকে চাঁদের পথে ঠেলে দিবে। এরপর যোগাযোগ ব্যবস্থা নাসার নিয়ার স্পেস নেটওয়ার্ক থেকে সরে গিয়ে বিশাল ডিপ স্পেস নেটওয়ার্কের হাতে চলে যাবে। পরবর্তী 4 দিন ওরিয়ন গভীর মহাকাশ দিয়ে চাঁদের দিকে এগোবে। এই সময়ে নভোচারীরা রেডিয়েশন মনিটর করবেন এবং নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করবেন। পঞ্চম দিনে ওরিয়ন চাঁদের প্রভাব বলয়ে প্রবেশ করবে। আর্টেমিস 2 এর এই যাত্রা অ্যাপোলোর চেয়েও আলাদা। তারা চাঁদে ল্যান্ড করবে না, বরং চাঁদের উল্টো পিঠ দিয়ে 8000 কিলোমিটার উচ্চতা দিয়ে অতিক্রম করবে। সেই সময় চাঁদ তাদের চোখের সামনে বিশাল আকারে ধরা দেবে, আর প্রায় 4.25 লক্ষ কিলোমিটার দূরে পৃথিবীকে দেখা যাবে ছোট্ট একটি নীল বিন্দুর মতো। সেই মুহূর্তে এই 4 নভোচারী হবেন ইতিহাসের সবচেয়ে দূরবর্তী মানুষ। তারা হাই রেজুলেশন ক্যামেরায় চন্দ্রপৃষ্ঠের ছবি ও ভিডিও তুলবেন, যা ভবিষ্যতের ল্যান্ডিং মিশনগুলোতে সাহায্য করবে। যখন তারা চাঁদের আড়ালে যাবেন, তখন প্রায় 1 ঘন্টার জন্য পৃথিবীর সাথে তাদের কোনো যোগাযোগ থাকবে না। এটি হবে মহাকাশে একাকী যাত্রার তাদের জন্য এক বড় পরীক্ষা। সপ্তম দিনে ফ্লাইবাই শেষ করে ওরিয়ন আবার পৃথিবীর দিকে রওনা হবে। ফেরার পথে তারা ম্যানুয়াল কন্ট্রোল এবং রেডিয়েশন শিল্ডিং নিয়ে আরও কিছু পরীক্ষা চালাবেন। দশম দিনে ওরিয়ন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের প্রস্তুতি নেবে। ক্রু মডিউলটি সার্ভিস মডিউল থেকে আলাদা হয়ে প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার গতিতে বায়ুমণ্ডলে আঘাত করবে। এটি হবে মানববাহী মহাকাশযানের ইতিহাসে অন্যতম এবং দ্রুততম পুনঃপ্রবেশ। ক্যাপসুলের হিটশিল্ড তখন চরম তাপমাত্রা সহ্য করে এর গতি কমিয়ে আনবে। শেষে ওরিয়ন তার ড্রগ এবং মেইন প্যারাসুটগুলো খুলে ধীরে ধীরে প্রশান্ত মহাসাগরে আশ্রে পড়বে, যেটাকে বলা হচ্ছে স্প্ল্যাশ ডাউন। নৌবাহিনীর উদ্ধারকারী দল দ্রুত নভোচারীদের উদ্ধার করে জাহাজে নিয়ে আসবে এবং তাদের শারীরিক পরীক্ষা করা হবে। উদ্ধার হয়ে গেলে মহাকাশযানটিকে একটি মার্কিন নৌবাহিনীর জাহাজে সুরক্ষিতভাবে রাখা হবে এবং নভোচারীদের ক্যাপসুল থেকে বের করে এনে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা করা হবে। তারপর তাদের আরও পর্যবেক্ষণ এবং উড্ডয়ন পরবর্তী বিশ্লেষণের জন্য অন্যত্র নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে প্রকৌশলীরা ওরিয়ন মহাকাশযানের বিশদ পরিদর্শন শুরু করবেন। আর্টেমিস 2 5 দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের জন্য মানুষকে আবারও পৃথিবীর নিম্ন কক্ষপথের বাহিরে নিয়ে যাচ্ছে। শুধু চাঁদে পুনরায় ভ্রমণের জন্য নয়, বরং গভীর মহাকাশে আমরা কিভাবে বসবাস ও কার্যক্রম পরিচালনা করতে পারি তা বোঝার জন্য। এই অভিযান জুড়ে পরীক্ষিত প্রতিটি ব্যবস্থা এবং সংগৃহীত প্রতিটি তথ্য সরাসরি নির্ধারণ করবে ভবিষ্যতে কী ঘটবে। ভবিষ্যতের চন্দ্রাভিযান থেকে শুরু করে মানুষকে মঙ্গল গ্রহে পাঠানোর দীর্ঘমেয়াদী লক্ষ্য পর্যন্ত।
প্রায় 50 বছর ধরে মানুষ চাঁদে যায়নি। এটাই সেই নতুন শুরু, যেখান থেকে ভবিষ্যতে চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরি হতে পারে এবং মানুষ একদিন মঙ্গল গ্রহেও যেতে পারবে। তবে ব্যাপারটা এত সহজ না। মহাকাশ ভীষণ ঝুঁকিপূর্ণ জায়গা। ছোট্ট একটি ভুলও বড় বিপদ ডেকে আনতে পারে। তাই এই মিশনে সবকিছু নিখুঁতভাবে পরীক্ষা করা হচ্ছে, কারণ নভোচারীদের জীবনেই এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দীর্ঘ 52 বছর পর চাঁদের পথে পাড়ি দিয়ে ওরিয়ন ক্যাপসুল থেকে 4 জন নভোচারী প্রথমবারের মতো পৃথিবীর সাথে লাইভ কথোপকথনে অংশ নেন। হিউস্টন কন্ট্রোল সেন্টারের সাথে তাদের সেই ঐতিহাসিক আলাপের মূল বিষয়বস্তু ছিল পৃথিবীর কয়েক লক্ষ মাইল দূরে থেকে নভোচারীরা পুরো বিশ্বকে একসাথে দেখতে পাচ্ছেন। কমান্ডার রিড ওয়াইজম্যান জানান, মহাকাশ থেকে আফ্রিকা, ইউরোপ এবং নর্দার্ন লাইটসের দৃশ্য তাদের স্তব্ধ করে দিয়েছে। নভোচারীদের কাছে সবচেয়ে অবাক করা বিষয় ছিল এসএলএস রকেটের উড্ডয়ন। এটি বিশ্বের শক্তিশালী রকেট হওয়া সত্ত্বেও এর রাইড ছিল অত্যন্ত স্মুথ এবং স্থিতিশীল। জিরো গ্র্যাভিটিতে ঘুমানোর অভিজ্ঞতা বেশ মজার। ক্রিস্টিনা কচ ক্যাপসুলের মাঝখানে বাদুড়ের মতো উল্টো হয়ে ঘুমান। এছাড়া শুরুতে মহাকাশযানের টয়লেটে কিছুটা সমস্যা হলেও জেরেমি হ্যানসেন, যাকে মজার ছলে স্পেস প্লাম্বার বলা হচ্ছে, তিনি তা সফলভাবে ঠিক করেন। চাঁদের দিকে মূল যাত্রার বার্ন শুরু করার 20 মিনিট আগে সিস্টেমে ক্যাবিন লিক বা বাতাস বের হয়ে যাওয়ার একটি ভুয়া সতর্কবার্তা এসেছিল। এতে নভোচারীরা সাময়িক আতঙ্কে পড়লেও হিউস্টন দ্রুত নিশ্চিত করে যে এটি কেবল একটি যান্ত্রিক ত্রুটি বা অ্যানোমালি ছিল। 1968 থেকে 72-এর পর এই প্রথম মানুষ পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে এত দূরে গিয়েছে। এই 4 জন নভোচারী ইতিহাসে মানুষের তৈরি রেকর্ডের সীমানা আরও বাড়িয়ে দিয়েছেন। পাইলট ভিক্টর গ্লোভার একটি সুন্দর বার্তা দেন, মহাকাশ থেকে দেখলে পৃথিবীর কোনো ভেদাভেদ চোখে পড়ে না। পুরো মানব জাতিকে একটি একক প্রজাতি বা হোমোসেপিয়েন্স হিসেবেই মনে হয়। বন্ধুরা, মহাকাশ থেকে 178 দিন থেকে পৃথিবীতে ফিরে এসে রন গ্যারেনও কিন্তু ঠিক এরকমই একটি বার্তা দিয়েছিলেন। রন গ্যারেন বলেছিলেন, আমরা এক মিথ্যে মায়ায় বসবাস করছি। এবং কি ছিল সেই মিথ্যে মায়া? আপনারা যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে স্ক্রিনে দেয়া এই ভিডিওটি দেখে নিতে পারেন। শেষ পর্যন্ত আর্টেমিস 2 একটি মিশন না, এটি মানবজাতির ভবিষ্যতের দিকে এক বিশাল পদক্ষেপ। চাঁদ আজ শুধু গন্তব্য না, এটা আমাদের আরও দূরে যাওয়ার শুরু। আমাদের সাথে নিয়মিত কানেক্ট থাকতে চাইলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনি কি মনে করেন মানুষ একদিন মঙ্গল গ্রহে বসবাস করতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কৌতূহলী থাকুন আর সুস্থ থাকুন সবসময়।